কলেজ যশোর কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের বায়োলজি বা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ক্লাস পরিচালনায় আমি আছি মোহাম্মদ বাবুল মিয়া নয়ন। তোমাদের যে টপিক নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা। মানব জীবনের ধারাবাহিকতায় প্রথম ক্লাসে আমি যে অংশটি নিয়ে তোমাদের আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পুং প্রজননতন্ত্র। পুং প্রজননতন্ত্রে কী কী অংশ রয়েছে সেটা তোমাদেরকে আবার একটু বলে ঝালিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে পুং প্রজননতন্ত্রের প্রধান যে অঙ্গ সেটা হচ্ছে শুক্রাশয়। এবার যারা আছো অনলাইনে তারা একটু কমেন্ট করে বলবে প্লিজ, তাহলে আমার বুঝতে সুবিধা হবে এবং তোমাদের প্রশ্নের অ্যান্সার দিতেও আমার সুবিধা হবে। তো যে অংশটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে পুং প্রজননতন্ত্রের আর প্রধান অঙ্গ শুক্রাশয়। এবার শুক্রাশয় বাদেও কিছু কিছু অঙ্গ এখানে রয়েছে যেগুলো গৌণ যৌন অঙ্গ হিসেবে পরিচিত। যেমন ইপিডিডাইমিসের কথা বলেছিলাম, যেটা কতগুলো নালিকার কথা বলেছিলাম, যে কতগুলো নালিকা এর সেকেন্ডারি সেক্সুয়াল অর্গান হিসেবে কাজ করে। তার মধ্যে একটা হচ্ছে ইপিডিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, তারপরে ইজাকুলেটরি ডাক্ট, প্রোস্টেট গ্ল্যান্ড, কফার্স গ্ল্যান্ড, ইউরেথ্রা, পেনিস, এক্সেট্রা। সো প্রথম দিনে যে অংশটি নিয়ে আলোচনা করেছিলাম সেটা তোমাদের সামনে আমি একটু বলে নিলাম। এবার আজকে যে টপিকটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে পুং প্রজননতন্ত্রে হরমোনাল ক্রিয়া। পুং প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়ায়, অর্থাৎ যে টপিকটা তোমাদের এখন আলোচনা করব সেটা হচ্ছে যে মানুষের এই যে বয়ঃসন্ধিতে পুরুষ এবং নারীর বাহ্যিক পার্থক্য বোঝার জন্য, বাহ্যিকভাবে বোঝার জন্য যে এটা পুরুষ এটা নারী বোঝার জন্য আমাদের ভিতরে, পুরুষ এবং নারী উভয়ের ভিতরে কিছু হরমোন কাজ করে থাকে। এই হরমোনের কারণে কি হয়, যে বাহ্যিক পার্থক্যগুলো প্রকাশিত হয় বা বিকশিত হয়। বয়ঃসন্ধিতে এটা বিশেষভাবে পরিলক্ষিত হয়, কেননা এই সময় পুং প্রজননতন্ত্র এবং স্ত্রী প্রজননতন্ত্রের যে গৌণ যৌন অঙ্গগুলো রয়েছে সেগুলো বিকশিত হয় এবং পরিপূর্ণতা লাভ করতে থাকে আস্তে আস্তে। আর এর জন্য কিছু হরমোন কি করে থাকে, ক্রিয়া করে থাকে। কিছু হরমোন ওই হরমোনগুলোকে উদ্দীপিত করে গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে এবং কিছু হরমোন সরাসরি প্রজননতন্ত্রের গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশের জন্য কাজ করে থাকে। এখন পুং প্রজননতন্ত্রে হরমোনাল ক্রিয়া কীরকম, মানে পুং প্রজননতন্ত্র বিকশিত হওয়ার জন্য বা বাহ্যিকভাবে প্রকাশ পাওয়ার জন্য কোন কোন হরমোন দায়ী, সেই হরমোনগুলো আমি এখন আলোচনা করব। সেই হরমোনের মধ্যে 8টা হরমোন রয়েছে। 8টা হরমোনের মধ্যে প্রধান হচ্ছে 3টা হরমোন, কিন্তু আমি 8টা হরমোন নিয়েই তোমাদের সামনে আলোচনা করব। সেটা বোঝার জন্য আমি কিছু লিখেছি এখানে। হাইপোথ্যালামাস, গনাডোট্রপিং রিলিজিং হরমোন, পিটুইটারি গ্ল্যান্ড, তার নিচে আমি লিখেছি অ্যান্টেরিয়র লোব, FSH LH, আমরা পরে আসছি। প্রথম থেকে বলি যে মানুষের মস্তিষ্কের যে হাইপোথ্যালামাস রয়েছে, এই হাইপোথ্যালামাস গনাডোট্রপিং রিলিজিং হরমোন নিঃসরণ করে। কোন সময়, বয়ঃসন্ধিতে। গনাডোট্রপিং রিলিজিং হরমোন কি করে, গনাডোট্রপিং রিলিজিং হরমোন পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করে। উদ্দীপিত করে কোন পার্ট, পিটুইটারি গ্ল্যান্ডের 2টা পার্ট রয়েছে, অ্যান্টেরিয়র লোব অর্থাৎ সম্মুখ পার্ট এবং পোস্টেরিয়র লোব বা পশ্চাৎ অংশ। তো সম্মুখ প্রান্ত থেকে, অ্যান্টেরিয়র লোব থেকে এই গনাডোট্রপিং হরমোন পিটুইটারি গ্ল্যান্ডকে উদ্দীপিত করে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিয়েনাইজিং হরমোন, এই 2টা হরমোন নিঃসরণে কি করে, ভূমিকা রাখে। কে করছে, এই গনাডোট্রপিং রিলিজিং হরমোন। তাহলে প্রধান যে হরমোনটা কাজ করছে, প্রথম যে হরমোন সেটা হচ্ছে গনাডোট্রপিং রিলিজিং হরমোন। এই গনাডোট্রপিং রিলিজিং হরমোন কাকে উদ্দীপিত করছে, পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র লোবকে, অর্থাৎ সম্মুখ প্রান্ত বা সম্মুখ ভাগ থেকে উদ্দীপিত করে সে দুই ধরনের হরমোনকে নিঃসরণের
বাধ্য করছে। একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, একটা লুটিয়েনাইজিং হরমোন। এইবার এই একটা হরমোন গেল গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। এই হরমোনটা তো একে উদ্দীপিত করেই, সাথে সাথে আরও কি করে, শুক্রাণু সৃষ্টিতে সহায়তা করছে। আর এই যে শুক্রাণু, এটাকে পরিপূর্ণতা দানে সহায়তা করছে। এবার আসো 2 নম্বর যে হরমোনটা, যেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। সেটা বলেছিলাম কোথা থেকে নিঃসরণ হচ্ছে, পিটিউটারি গ্ল্যান্ড থেকে। পিটিউটারি গ্ল্যান্ডের কোন অংশ থেকে? সমুখ্য প্রান্ত থেকে। পিটিউটারি গ্ল্যান্ডের সমুখ্য প্রান্ত থেকে ফলিকল স্টিমুলেটিং হরমোন নিঃসরিত হয়। নিঃসরিত হয়ে সে কী করবে? ফলিকল স্টিমুলেটিং হরমোন নিঃসরিত হয়ে সে শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করবে। সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করে, আমরা প্রথম দিন যখন ক্লাস নেই বা বলেছিলাম তখন যে সেমিনিফেরাস নালিকার অন্তর্গাত্রে 2 ধরনের বা জার্মিনাল এপিথেলিয়ামে 2 ধরনের কোষ থাকে। একটা হচ্ছে কি কোষ? ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেল। আর একটা বলেছিলাম কি কোষ? আরেকটা বলেছিলাম হলো টেস্টোস্টেরন বা জার্মিনাল এপিথেলিয়াম থেকে যে ধরনের কোষ সৃষ্টি হয় সেটা হচ্ছে স্পারমাটোজেনেটিক সেল। স্পারমাটোজেনিক সেল। তো এই যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, সেটা পিটুইটারির অ্যান্টেরিয়র লোব থেকে নিঃসরিত হয়ে প্রথমে কি করবে? সে সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করবে। সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করে কি নিঃসরণ করবে? সার্টোলি কোষের বৃদ্ধিতে সহায়তা করবে। স্পারমাটোজেনিক সেল, এই স্পারমাটোজেনিক সেলকে উদ্দীপিত করে সার্টোলি সেল এর বৃদ্ধিতে সহায়তা করবে। বৃদ্ধিতে সহায়তা। ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করবে? স্পারমাটোজেনেটিক সেল কোথা থেকে? সেমিনিফেরাস নালিকাকে উদ্দীপিত করে, স্পারমাটিক সেলকে উদ্দীপিত করে সে সার্টোলি সেলের বৃদ্ধিতে সহায়তা করবে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা গেল 2 নম্বর হরমোন। এবার 3 নম্বর যে হরমোন সেটা হচ্ছে লুটিয়েনাইজিং হরমোন। ওইটার এফএসএইচ এর এলাবোরেশনটা আমি এখানে লিখে দিচ্ছি। ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর এলএইচ হচ্ছে লুটিয়েনাইজিং হরমোন। লুটিয়েনাইজিং হরমোন। এবার তৃতীয় যে হরমোনের কথা বলেছি সেটা লুটিয়েনাইজিং হরমোন। সেটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে? পিটিউটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র লোব থেকে নিঃসৃত হয়ে এই লুটিয়েনাইজিং হরমোন কি করবে? এই লুটিয়েনাইজিং হরমোন সেই একইভাবে যেটা বলেছিলাম, সেও কি নিঃসরণ করছে? সেই লিডিক সেলের কথা বলেছিলাম। শুক্রাশয়ের সেমিনিফেরাস নালিকায় যে লিডিক সেল রয়েছে, সেই লিডিক সেলকে উদ্দীপিত করবে। সেই লিডিক সেলকে উদ্দীপিত করে সে টেস্টোস্টেরন ক্ষরণ করবে। কি করবে? লিডিক সেলকে উদ্দীপিত করে টেস্টোস্টেরন ক্ষরণ করবে। টেস্টোস্টেরন ক্ষরণ করবে। এবার আসো আরও কয়েকটা হরমোনের নাম জেনে নেই। তার মধ্যে চতুর্থ যে হরমোনের কথা পড়ব সেটা হচ্ছে লুটিওট্রপিক হরমোন। লুটিওট্রপিক হরমোন
এই লিউটিওট্রপিক হরমোনটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে? এটা একইভাবে পিটুইটারির সম্মুখ প্রান্ত থেকে এই লিউটিওট্রপিক হরমোনটা নিঃসৃত হবে। লিউটিওট্রপিক হরমোনটা নিঃসৃত হয়ে কি করবে? এটা মানুষের যে গৌণ যৌন বৈশিষ্ট্যগুলো আছে তার বিকাশে সহায়তা করবে লিউটিওট্রপিক হরমোন। আর একটা হরমোন আছে যেটার নাম হচ্ছে গোনাডোকর্টিকয়েড হরমোন। গোনাডোকর্টিকয়েড হরমোন, গোনাডোকর্টিকয়েড হরমোন এটাও পিটুইটারির সম্মুখ প্রান্ত থেকে নিঃসৃত হবে। পিটুইটারির সম্মুখ প্রান্ত থেকে নিঃসৃত হয়ে কি করবে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে এটা নিঃসৃত হবে। অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে নিঃসৃত হয়ে মানুষের বা পুং প্রজননতন্ত্রের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটাবে। একই সাথে যৌন বিভেদ, যৌন গ্রন্থির বিকাশ ঘটাবে এবং সাথে শুক্রাণু বৃদ্ধিতে সহায়তা করবে গোনাডোকর্টিকয়েড হরমোন। 6 নম্বর যে গ্রন্থির কথা বলবো সেটা হচ্ছে অ্যান্ড্রোস্টেরন হরমোন। অ্যান্ড্রোস্টেরন হরমোন। একই সাথে দুটা হরমোনের নাম বলবো, একটা হচ্ছে অ্যান্ড্রোস্টেরন হরমোন আর একটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই দুটার কাজ একই, টেস্টোস্টেরন হরমোন। অ্যান্ড্রোস্টেরন হরমোন এবং টেস্টোস্টেরন হরমোন দুটোই শুক্রাশয় থেকে খরিত হয়। শুক্রাশয় থেকে খরিত হয়ে সেটা দুটোই যে কাজটা করছে সেটা হচ্ছে গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটাচ্ছে এবং একই সাথে তারা খনিজ লবণ বিপাকে সহায়তা করে। কি করছে? খনিজ লবণ বিপাকে সহায়তা করছে। 8 নম্বর যে হরমোনের কথা বলবো সেটা হচ্ছে ইনহিবিন হরমোন। দেখো এখানে একটা হরমোনের কথা বলেছিলাম যে সার্টোলি সেলের বৃদ্ধিতে সহায়তা করে, ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো এই ইনহিবিন হরমোনটা এটি পিটুইটারি গ্ল্যান্ডের সম্মুখ প্রান্ত থেকে নিঃসৃত যে ফলিকল স্টিমুলেটিং হরমোন, সেই হরমোন দ্বারা উদ্দীপিত স্পার্মাটোজেনিক সেল বা সার্টোলি সেলের বৃদ্ধিতে যে সহায়তা করছে, এই সার্টোলি সেল থেকে ইনহিবিন হরমোন নিঃসৃত হয়। এই ইনহিবিন হরমোন কি কাজ করছে? যে এই ইনহিবিন হরমোনটা ফিডব্যাক কৌশলের মাধ্যমে সে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই দুইটা হরমোন ক্ষরণ হ্রাসে সহায়তা করে থাকে। কোনটা? গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই দুইটা হরমোন ক্ষরণের হ্রাসে সহায়তা করে থাকে ইনহিবিন হরমোন। তো এই ছিল পুং প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া। এবার আমরা পড়ব স্ত্রী প্রজননতন্ত্র। স্ত্রী প্রজননতন্ত্র পড়ব। স্ত্রী প্রজননতন্ত্র পড়ার আগে স্ত্রী প্রজননতন্ত্র কি সেটা একটু জেনে নেই। স্ত্রী দেহের যে তন্ত্রে ডিম্বাণু উৎপাদন, নিষেক ক্রিয়া সম্পন্ন, ভ্রূণ সংস্থাপন এবং ভ্রূণের বিকাশ
বা বৃদ্ধি সম্পূর্ণ হয়ে থাকে, সেই তন্ত্রটাকেই বলা হচ্ছে স্ত্রী প্রজনন তন্ত্র। চারটা কথা বলেছি, একটা হচ্ছে ডিম্বাণু উৎপাদন, নিষেক্রিয়া সম্পূর্ণ, ভ্রূণ সংস্থাপন এবং ভ্রূণের বিকাশ সম্পূর্ণ হয়ে থাকে, সেই ধরনের ক্রিয়াকেই আমরা কি বলবো? স্ত্রী প্রজনন তন্ত্র। এবার স্ত্রী প্রজননতন্ত্রের অংশগুলো সম্পর্কে একটু জেনে নেই। স্ত্রী প্রজননতন্ত্রের স্ত্রী প্রজননতন্ত্র বোঝার আগে একটু চিত্রটা দেখে নিলে ভালো হয়। চিত্রটা কিরকম আসলে? তো এখানে দেখো আমি স্ত্রী প্রজননতন্ত্রে একটা চিত্র এঁকেছি। চিত্রে যেটা দেখা যাচ্ছে, আমি এখানে একটু লেবেলিং করি, সেটা হচ্ছে যে এই যে অংশটা দেখতে পাচ্ছ,
এই অংশটার নাম হচ্ছে ফান্ডাস। ফান্ডাস। এই অংশটা হচ্ছে ফেলোপিয়ান টিউব। ফেলোপিয়ান টিউব বা ওভিডাক্ট। ফেলোপিয়ান টিউব বা ওভিডাক্ট। ওভিডাক্ট। এটা হচ্ছে ফিমব্রি বা ইনফান্ডিবুলাম বলা যেতে পারে। ফিমব্রি এগুলোকে ফিমব্রি বলা হয়। ফিমব্রি। ফিমব্রি, ওভারি, ব্রুড লিগামেন্ট, ব্রুড লিগামেন্ট, ব্রুড লিগামেন্ট, ইনফান্ডিবুলাম, ইনফান্ডিবুলাম, ইউটেরিয়ান ওয়াল, ইউটেরিয়ান ওয়াল, এটাকে ইউটেরাস বলে। ইউটেরাস। এটাকে বলে সার্ভিক্স। ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, ক্লাইটোরিস, ভ্যাজাইনা। ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা। ক্লাইটোরিস, ভ্যাজাইনা। তো স্ত্রী প্রজনন তন্ত্র, এটা হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। নিচে তোমরা লিখে নিবা ফ্রেগার হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে কয়েকটা অংশের কথা বলেছি। ফান্ডাস, যে অংশটা আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে, তারপর ফেলোপিয়ান টিউব, ইনফান্ডিবুলাম, ফিমব্রি, ওভারি, ব্রুড লিগামেন্ট, ইউটেরিয়ান ওয়াল, ইউটেরাস, সার্ভিক্স, ল্যাবিয়া মেজোরা, ল্যাবিয়া মাইনোরা, ক্লাইটোরিস, ভ্যাজাইনা। এবার এর এক একটা বর্ণনা আমি তোমাদের সামনে করছি। বর্ণনার মধ্যে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে প্লিজ কমেন্ট করে জানাবা, তাহলে আমার অ্যান্সার দিতে সুবিধা হবে। উম্মে রাইহানা জারিন, আসসালামু আলাইকুম স্যার বলেছ। ওয়ালাইকুম আসসালাম। কোনো প্রশ্ন থাকলে তোমরা করতে পারো অনলাইনে, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেব। এবার আসি একটা একটা করে এর বর্ণনা। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের প্রধান যে অংশটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। কোনটা ওভারি? এখানে ওভারি যেটা লিখেছি সেটা হচ্ছে এটা ওভারি। এবার ওভারির কি, ওভারিটা যে সংজ্ঞা যেটা দেওয়া যায় সেটা হচ্ছে যে জরায়ুর উভয় পাশে শ্রোণীগহ্বরে ডিম্বরঞ্জু দিয়ে ডিম্বক নালীর সাথে, ব্রুড লিগামেন্ট দিয়ে জরায়ুর সাথে আটকানো অবস্থায় থাকে যে অঙ্গটা, সেটাই হচ্ছে ওভারি।
কি বলেছি আবার বলি, ডিম্বরঞ্জু দিয়ে ডিম্বক নালীর সাথে ব্রুড লিগামেন্ট বা লিগামেন্ট দিয়ে জরায়ু প্রাচীরের সাথে আটকানো অবস্থায় থাকে যে অঙ্গটি, সেটাই হচ্ছে ওভারি বা ডিম্বাশয়। এই ডিম্বাশয় 3 থেকে 5 সেন্টিমিটার লম্বায় হয়ে থাকে, লম্বায় 3 থেকে 5 সেন্টিমিটার, প্রস্থে 2 থেকে 3 সেন্টিমিটার এবং ওয়েট বা ওজন প্রায় 4 গ্রামের মতো, 4 গ্রামের মতো হয়ে থাকে ওভারি। ওভারি সাধারণত মেসোভেরিয়াম নামক একটা পাতলা পর্দা দ্বারা আবৃত অবস্থায় থাকে। কি বলেছি? মেসোভেরিয়াম নামক পাতলা আবরণ দ্বারা আবৃত অবস্থায় থাকে। আর ওভারির যে প্রাচীর সেটা জার্মিনাল এপিথেলিয়াম দ্বারা গঠিত। তাহলে ওভারি সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে এর দৈর্ঘ্য 3 থেকে 5 সেন্টিমিটার, প্রস্থ 2 থেকে 3 সেন্টিমিটার, এর ওজন হচ্ছে 4 গ্রামের মতো, এর পুরুত্ব 0.6 থেকে 1.5 সেন্টিমিটারের মতো পুরুত্ব। আর এ মেসোভেরিয়াম পাতলা পর্দা দ্বারা আবৃত, আর এর প্রাচীর জার্মিনাল এপিথেলিয়াম দ্বারা গঠিত। ওভারি থেকে কি উৎপন্ন হয়? ওভারি থেকে ডিম্বাণু উৎপন্ন হয়, অর্থাৎ ডিম্বাণু সৃষ্টিতে সহায়তা করে। আর কি রয়েছে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং রিল্যাক্সিন নামক হরমোন ক্ষরণ করে। ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ও রিল্যাক্সিন নামক হরমোন ক্ষরণে সহায়তা করে থাকে। রিল্যাক্সিন হরমোন, বুঝতে পেরেছ নিশ্চয়? দুজন আছে বোধহয়, একজন না? আচ্ছা, ওভারির পরে এবার যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওভারিয়ান ডাক্ট বা ওভিডাক্ট বা ফেলোপিয়ান টিউব। ওভিডাক্ট, ফেলোপিয়ান টিউব আর ওভিডাক্ট কোনটা? তোমাদেরকে বলেছি যে এইটা হচ্ছে সেই ওভিডাক্ট, যেটার সংজ্ঞা এভাবে বলা যেতে পারে: জরায়ুর উভয় পাশ থেকে বর্ধিত হয়ে ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত যে নালী, সেটাই হচ্ছে ফেলোপিয়ান টিউব বা ওভিডাক্ট বা ডিম্বনালী। আর এই ডিম্বনালী লম্বায় প্রায় 12 সেন্টিমিটারের মতো হয়ে থাকে। আর এটা ওভারি বা ডিম্বাশয়ের কাছে, ডিম্বাশয় সংলগ্ন পেরিটোনিয়াল গহ্বরে এবং এক প্রান্ত আর এক প্রান্ত জরায়ুর মধ্যে কি থাকে? 2 প্রান্ত খোলা অবস্থায় থাকে। এক প্রান্ত জরায়ুর মধ্যে আর এক প্রান্ত হচ্ছে ওভারির কাছে পেরিটোনিয়াল গহ্বরে উন্মুক্ত অবস্থায় থাকে। আর এর কাজটা কি? ফেলোপিয়ান টিউব বা ওভিডাক্টের কাজটা কি? কাজটা বলার আগে আর একটা অংশ বলে দিই যে এটা হচ্ছে 4টা অংশে বিভক্ত। এই যে ফেলোপিয়ান টিউব বা ওভিডাক্ট 4টা খণ্ডে বিভক্ত। একটা হচ্ছে ইউটেরিয়ান পার্ট, দ্বিতীয়টা হচ্ছে ইথমাস পার্ট, অ্যাম্পুলা, আর একটা হচ্ছে ইনফান্ডিবুলাম। দেখো, ইউটেরিয়ান পার্ট যেটা হচ্ছে জরায়ুর সাথে সংযুক্ত অবস্থায় আছে সেটা হচ্ছে ইউটেরিয়ান পার্ট। তার পরের অংশটা, ইউটেরিয়ান পার্টের পরের অংশটা হচ্ছে ইথমাস পার্ট,
তারপর অংশটা যে অংশটা একটু ফোলা টাইপের সেটাকে বলেছে অ্যাম্পুলা। যে অ্যাম্পুলাতে আসলে কি হয়, ডিম্বাণুর সাথে শুক্রাণুর যদি মিলন ঘটে সেই মিলনটা কোথায় ঘটে, এই অ্যাম্পুলাতে ঘটে থাকবে। তারপরে হচ্ছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলাম অর্থাৎ এই ফেলোপিয়ান টিউবের শেষের দিকে অংশটা, যে অংশটা আসলে ফানেলের মতো অংশ গঠন করেছে, সেটার নাম হচ্ছে ইনফান্ডিবুলাম। ইনফান্ডিবুলামের সামনের দিকে দেখা যাচ্ছে কতগুলো অভিক্ষেপ বের হয়ে ঝালরের মতো সৃষ্টি করেছে, সেটাকে আমরা বলি ফিমব্রি, যেটা এখানে লিখেছি যে এটা হচ্ছে ফিমব্রি। তো এটা ছিল ফেলোপিয়ান টিউব বা ওভিডাক্ট। এরপর আসি ইউটেরাসে। ইউটেরাস বা জরায়ু। ইউটেরাস বা জরায়ু কি সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে শ্রোণীগহ্বরে অবস্থিত 4 সেন্টিমিটার লম্বায় 4 সেন্টিমিটার, প্রস্থে 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট 3 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট একটা গহ্বর। 4 সেন্টিমিটার লম্বা, 5 সেন্টিমিটার প্রস্থ এবং 3 সেন্টিমিটার পুরুত্ব বিশিষ্ট, যার ওজন স্বাভাবিক অবস্থায় 60 গ্রামের মতো। ওয়েট কত? স্বাভাবিক অবস্থায় 60 গ্রামের মতো। এমন একটা গহ্বরের নাম হচ্ছে ইউটেরাস। সাধারণত এই ইউটেরাসের 3টা স্তরে বিভক্ত বা 3টা স্তর রয়েছে। সবচাইতে বাইরের স্তরের নাম হচ্ছে পেরিমেট্রিয়াম, মাঝের স্তরের নাম মায়োমেট্রিয়াম এবং অন্তঃস্থ স্তরের নাম হচ্ছে অ্যান্ড্রোমিট্রিয়াম। পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, অ্যান্ড্রোমেট্রিয়াম। সাধারণত জরায়ু বা ভ্রূণ যেটা বাড়তে থাকে বা যেটা বড় হয় সেটা এই অ্যান্ড্রোমেট্রিয়ামে কি হয়, প্রথিত অবস্থায় থাকে অ্যান্ড্রোমেট্রিয়ামে। এটা যখন প্রসবকালীন সময়ে এটা প্রায় 20 গুণ বর্ধিত হয়, 20 গুণ বেড়ে যায়। তখন এর ওজনটা 60 গ্রাম আর থাকে না, তখন সেটা প্রায় 1 কিলোগ্রাম ওজনের হয়ে থাকে। আর এটা কোথায় গিয়ে শেষ হয়েছে? সামনের দিকে গিয়ে সার্ভিক্সে গিয়ে শেষ হয়েছে। তো ইউটেরাস হলো এটা। ইউটেরাসের পরে আমি যে অংশটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভ্যাজাইনা। এই যে ইউটেরাসটা, যেটা নিচের দিকে নির্দেশিত অংশ সার্ভিক্সে গিয়ে শেষ হয়েছে, সেই সার্ভিক্সটা অর্থাৎ যদি বর্ণনা দেওয়া যায় সেটা বলবা যে এভাবে যে মূত্র নালীর নিচে 5 থেকে 8 সেন্টিমিটার লম্বা নলাকার যে খাদ সেটাই হচ্ছে ভ্যাজাইনা। মূত্রনালীর নিচে 5 থেকে 8 সেন্টিমিটার লম্বা যে নলাকার খাদ সেটাই হচ্ছে ভ্যাজাইনা বা ভগাঙ্কুর, বাংলায় যেটাকে বলে ভগাঙ্কুর। তো এই ভ্যাজাইনার দুটো মাংসল পিণ্ড দ্বারা কপাটের মতো ঢাকনা মানে আবৃত অবস্থায় থাকে, দুটো মাংসল পিণ্ড দ্বারা। তো উপরের ঢাকনাকে বলা হচ্ছে ল্যাবিয়া মেজোরা আর নিচের ঢাকনাকে বলা হচ্ছে ল্যাবিয়া মাইনোরা এবং ল্যাবিয়া মেজোরার উপর দিকে একটা ছোট মাংসপিণ্ড থাকে যেটা অনেকটা সংবেদনশীল, সেটার নাম হচ্ছে ক্লাইটোরিস। এটা সঙ্গমের সময় এই সংবেদনশীল অংশ সঙ্গমটাকে আরও মধুময় করতে সহায়তা করে থাকে। এই সার্ভিক্স এই ভ্যাজানা সাধারণত কি করে, শিশ্নটাকে গ্রহণ করে
এই যে সার্ভিক্সের ছোট ছিদ্রপথে শুক্রাণুগুলোকে ইউটেরাসের ভিতরে প্রবেশ করতে সহায়তা করে। এটাই ছিল ভ্যাজাইনা। আসো এবার স্ত্রী প্রজননতন্ত্রের হরমোনের ভূমিকা নিয়ে কথা বলি। স্ত্রী প্রজনন তন্ত্রে হরমোনের ভূমিকা। স্ত্রী প্রজনন তন্ত্রে হরমোনের ভূমিকা। তো একইভাবে দেখো, আমরা যেটা পুং প্রজননতন্ত্রে হরমোনের ভূমিকার কথা বলেছিলাম, এই প্রজননতন্ত্রের সে বর্ণনাগুলো প্রায় একই রকম বলতে জাস্ট একটু ভিন্নতা রয়েছে, তোমরা সামান্য পড়লেই বুঝতে পারবা। সেটা হলো যে এখানেও স্ত্রী প্রজননতন্ত্রে হাইপোথ্যালামাস যে অংশটা রয়েছে মস্তিষ্কের, এই হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন নিঃসৃত হবে। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন কি করে সেটা পুং প্রজননতন্ত্রে আমরা জেনেছি যে অগ্র পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটেনাইজিং হরমোন, এই দুই ধরনের হরমোনকে কি করবে? উদ্দীপিত করবে, ক্ষরণে উদ্দীপিত করবে অগ্র পিটুইটারিকে। এবার প্রথম যে হরমোনটা পেলাম সেটা হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তো গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কাজটা কি আমরা তো পড়ে ফেললাম। গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের প্রধান কাজ হচ্ছে সেটা অগ্র পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে দুই ধরনের হরমোন নিঃসরণে সহায়তা করবে। একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে লুটেনাইজিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন আর একটা হচ্ছে লুটেনাইজিং হরমোন। ফলিকল স্টিমুলেটিং হরমোন, তো ফলিকল স্টিমুলেটিং হরমোন যে কাজটা করবে সেটা হচ্ছে ডিম্বাশয়ের যে ডিম্বথলি, এই যে ডিম্বাশয়ের ডিম্বথলিকে উদ্দীপিত করে সে ইস্ট্রোজেন নামক হরমোন নিঃসরণ সহায়তা করবে। কি করবে? ইস্ট্রোজেন নামক হরমোন। আবারও বলি, ফলিকল স্টিমুলেটিং হরমোন পুং প্রজননতন্ত্রে যেরকম ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করেছিল, সেটা শুক্রাশয়ের সেমনিফেরাস নালিকাকে উদ্দীপিত করে সেখান থেকে স্পার্মাটোজেনিক সেলকে উদ্দীপিত করে সার্টিলি সেলের বৃদ্ধিতে সহায়তা করেছিল এবং শুক্রাণু উৎপাদন করতে সহায়তা করেছিল। এখানে ঠিক তার উল্টোটা, সেটা হচ্ছে ওভারিতে ডিম্বাশয়কে উদ্দীপিত করে ইস্ট্রোজেন নামক হরমোন ক্ষরণে সহায়তা করবে। আর এই ইস্ট্রোজেন নামক হরমোন স্ত্রী প্রজননতন্ত্রের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশে সহায়তা করবে এবং ঋতুচক্র এবং স্তন গ্রন্থি বিকাশে সহায়তা করে থাকবে এই ইস্ট্রোজেন নামক হরমোন। এবার আসি লুটেনাইজিং হরমোন। এবং লুটেনাইজিং হরমোন কি করবে? এই লুটেনাইজিং হরমোন কর্পাস লুটিয়ামকে উদ্দীপিত করে সে প্রোজেস্টেরন নামক হরমোন, কি সেটা? প্রোজেস্টেরন নামক হরমোন ক্ষরণে সহায়তা করবে। প্রোজেস্টেরন নামক হরমোন, এই প্রোজেস্টেরন নামক হরমোন কি করে? জরায়ু প্রাচীরের পরিবর্তন ঘটায়। সেখানে
ভ্রূণ ধারণের উপযোগী করে তোলে। আবার বলি যে এই লুটিয়েনাইজিং হরমোন কর্পাস লুটিয়ামকে উদ্দীপিত করে প্রজেস্টেরন নামক হরমোন ক্ষরণে সহায়তা করে। এই প্রজেস্টেরন নামক হরমোন জরায়ু প্রাচীরের পরিবর্তন ঘটায় এবং সেখানে ভ্রূণ ধারণ উপযোগী করে তোলে লুটিয়েনাইজিং হরমোন। রক্তে যদি, এখানে একটা কথা বলি যে রক্তে যদি প্রজেস্টেরন হরমোনের মাত্রা বেড়ে যায় তাহলে এই প্রজেস্টেরন হরমোন আবার কি করবে, এই প্রজেস্টেরন হরমোন আবার ফিডব্যাক কৌশলের মাধ্যমে সে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন এই দুইটা হরমোনের ক্ষরণের মাত্রা নিয়ন্ত্রণ করে রাখবে। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন এবং ফলিকল স্টিমুলেটিং হরমোন এই দুটা হরমোনের মাত্রা হ্রাসে সহায়তা করে থাকবে এই প্রজেস্টেরন হরমোন। এবার আর একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হলো যে ডিম্বাশয় থেকে, এই যে ওভারি যেটা, ডিম্বাশয় থেকে রিল্যাক্সিন নামক এক ধরনের হরমোন নিঃসরণ হয়। এই রিল্যাক্সিন হরমোন কি করে, এই রিল্যাক্সিন হরমোন প্রসবের সময় সংকোচন প্রসারণে সহায়তা করে থাকে। সংকোচন প্রসারণে সহায়তা করে থাকে কেন? সংকোচন প্রসারণ যদি না হতো তাহলে যে ফিটাস বা যেটা ভ্রূণ বা যেটা বেবি বলছি, সেই বেবিটা বাইরে বের হতে পারতো না। অর্থাৎ রিল্যাক্সিন যে হরমোন সেটা সংকোচন প্রসারণ সহায়তা করে থাকে এই ডিম্বাশয় থেকে নিঃসৃত হয়ে। আর একটা হরমোন এখানে আছে অ্যান্টি অক্সিটোসিন হরমোন, সেটাও জরায়ু সংকোচন প্রসারণে সহায়তা করে থাকে। তো এই ছিল আজকের ক্লাসের আলোচনা। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী লেকচার নিয়ে কথা বলবো। তো এখন পর্যন্ত যেটা বললাম সেটা তোমরা একবার দুইবার পড়লেই ঠিক হয়ে যাবে আশা করি। খুবই সহজ একটা লেকচার। তো ভালো থাকো, সামনের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।